এখন ঘড়িতে বাজে ঠিক 5টা। আর 5টার সময় ঘুম থেকে উঠে নিচে যত বাসি কাজ ছিল সমস্ত কাজকর্ম করে তারপরে এলাম ওপরে। ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে, তা সবার প্রথমে বসিয়ে দিলাম একটু মুসুর ডাল ছেলের জন্য। আর আমি যে তামার পাত্রটার মধ্যে জল রাখি, ভাবছি এই তামার পাত্রটা ধোবো। আর একটা বিশেষ কারণও আছে, সেই কারণেই আগে সকালবেলায় এই কাজগুলো নিয়ে বসলাম। আর আজকে যেহেতু একাদশী, যার জন্য রান্নাবান্নার খুব একটা চাপ নেই বা ঝামেলা নেই, যার জন্য ঘরের টুকিটাকি কাজগুলো ভাবলাম আজকেই সেরে নিই। আর আলুগুলো নিয়ে এসেছিলো প্রায় 2 দিন হলো, প্যাকেট থেকে খুলে আলুগুলো যে একটু ধোবো সেই সময়টাও পাই না। দুপুরবেলায় স্নান করার আগে আলুগুলো ধুয়ে যদি ব্যালকনিতে রাখি, কখন যে হনুমানে এসে নিয়ে যাবে সেই চিন্তায় চিন্তায় আমার আবার মাথা খারাপ হয়ে যায়। যার জন্য সকালবেলায় উঠেই আগে আলুগুলো ধুয়ে দিলাম। আর ঠাকুরের বাসনগুলো এখন এই ব্যালকনির স্টিলের র্যাকটার মধ্যেই রাখি। আর স্টিলের র্যাকে যে বাসনগুলো ছিল সেগুলো সব নিয়ে চলে গেছি রান্নাঘরে। আর ডিশওয়াশারে বাসনগুলো ভোরবেলায় দিয়ে দিয়েছিলাম, সেগুলো সব তুলে নিলাম, হয়ে গেছিলো। আর এখনও ভেতরটা না গরম আছে, যার জন্য ভাপটা উঠছে। ভেতরে দেখো এখনও ফেনা ফেনা হয়েছে। সবার লাস্টে গরম জল দিয়ে ওয়াশ হয়, হয়ে তারপরে আবার স্টিম বেরিয়ে শুকিয়ে যায়। তা বেশিক্ষণ ওয়েট করিনি, হয়তো 15-20 মিনিটের মতন হয়েছিল। তারপরে ডিশওয়াশের ঢাকনাটা যেহেতু খুললাম, তার জন্য একটা গরম ভাপ বেরোলো। আর বাসনগুলো বেশ গরম থাকে, ভালোই হাতের মধ্যে বেশ ছ্যাঁকা লাগে। আর আলুগুলো ধুয়ে ওখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ওই তাপে তাপে যেইটুকু একটু শুকিয়ে যাবে। আর যখন কাজকর্ম হয়ে যাবে নিচে যাব, তার আগে আলুর ঝুড়িটা যেখানে থাকে সেখানেই রেখে দেবো। তা নাহলে হনুমানের এসে যদি আলু খেয়ে যায় তখন আবার আরেক বিপদে পড়বো। আর জায়গা মতো বাসনগুলো সব রেখেও দিলাম। সকালবেলা উঠে না এই টুকটাক কাজ করতে করতেই আমার অনেকটা বেলা হয়ে যায়। আর নিজের হাতে যেহেতু আমাকে সব কাজ করতে হয়, তার জন্য ভোরবেলা থেকেই মাথায় রাখতে হয় কোনটার পর কোনটা করব, কোনটা আগে কাজ করব, কোনটা পরে কাজ করব। এই দুধ জালটা দিতে বসিয়ে দিলাম। চা দিয়ে যে দুধটা খাই সেটা জাল দেওয়া হয়ে গেছে। আর এই দুধটা হচ্ছে সকালবেলায় আর কি খাওয়া হয়, সকালে বিকালে দুবেলা এই দুধ বিস্কুট খাওয়া হয়, সেটার আর কি। কাজগুলো পরপর করে সেরে নিলাম। তারপরে স্নান করে একেবারে ঠাকুর ঘরে চলে এলাম পুজো দেওয়ার জন্য। আর আমার যে নাগ পঞ্চমী মনে হয় বলে, একটা গাছ আছে, সেই গাছটার মধ্যে 2টো ফুল হয়েছে। সেই ফুল দুটো আজকে রাধা মাধবকে দিয়েছি, বেশ ভালোই লাগছে। আর আজকে একাদশী, যার জন্য সকাল সকাল পুজো দিতেও বসে গেলাম। আর আজকে ফল দিয়েছি ঠাকুরকে, শুধু ফলের মিষ্টি দই আর ফল দিয়েছি সকালবেলায় আর কি, ভোগ দিয়েছি ভগবানকে। এই হচ্ছে আজকের একাদশীর ভোগ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ তৈরি করলাম অনেক দিন পর। নাহলে আমি ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ি আর ফেসবুকেও শর্ট ভিডিও ছাড়ি। আজকে একটুখানি একটা ব্লগ তৈরি করলাম। আর এই মাত্র স্নান করে পুজো দিয়ে আমি তোমাদের সামনে এসে কথা বলছি। এতক্ষণ কথা বলছিলাম সেটা ক্যামেরার পেছনে, এখন ক্যামেরার সামনে এসে কথা বলছি। আর প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো, গরমে পুরো ঘামছে। আর ক্যামেরার সামনে কথা বললে না পাখা চালানো যায় না, পাখার আওয়াজে তোমরা কিচ্ছু শুনতে পাবে না, যার জন্য আরও বেশি ঘামছি। আর মালা টালাগুলো একটু খুলে রেখেছি, প্রভুজিকে জিজ্ঞাসা করে। পুরো মালাটা এরকম গলার সঙ্গে পেঁচানো ছিল তো, পুরো ইচিং হচ্ছিল, ইচিং হয়ে বড় বড় এরকম ফোসকা পড়ে গেছিলো। তারপরে ডাক্তারখানায় গিয়ে আবার ওষুধ টষুধ দিয়ে মোটামুটি একটু ঠিক হচ্ছে। সামনের দিকে হয়নি, আমার হয়েছে পেছন দিকে হয়েছিল আর কি। সে যাই হোক। আর এই বড় চেনটা পরে আছি, ওই জন্য এই গলার সাথে যে চেনটা ছিল সেটা খুলে রেখে দিয়েছি। আর সকালবেলা মোটামুটি সমস্ত কাজকর্ম হয়েও গেছে। কাচাকুচি কিছুটা কেচে নিচে মেলে দিয়ে এসেছি, আর ওপরে কিছুটা রেখেছি। আগে যখন ওপরে থাকতাম সমস্ত কেচে টেচে ঘরের মধ্যেই শুকোত দিতাম, ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে বলে। আর এখন কোনো রকমে রান্না করে 12টার মধ্যে, মানে 12টার পর থেকে আর ওপরে থাকা যায় না, তারপরে নিচেই চলে যাই, ওখানেই সারাক্ষণ থাকে। আবার রাত্রিবেলা এসে খেয়ে দিয়ে আবার নিচে চলে যায়। দুপুরবেলা আমাদের এসি চালাতেই লাগে না, এতটাই ঠান্ডা নিচের ঘরটা। আর উপরের ঘরে আমাদের কারেন্টের বিল আসতো 8,000-9,000 টাকা গরমকালে কারেন্টের বিল এসছে। এখন ওই মোটামুটি 2-2.5-এর মধ্যে হয়ে যায়। মানে উপরে সারাক্ষণ গরম তো, এসিটা চালিয়ে রাখতে হয়, আর ঘর মোটে ঠান্ডা হবে না। আর নিচে দেখো
বুদ্ধি করে এসিটা খুলে নিয়ে চলে গেছি। তবে আরেকটা ওই এসি ওপরে লাগাবো এমার্জেন্সির জন্য। চলো রান্নাঘরে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। কত সুন্দর না শালিক পাখি ডাকছে, ভালো আওয়াজ পাওয়া যায়। শালিক পাখি ধরেছিলাম, 3টে শালিক পাখি ধরেছিলাম। এই জানলা দিয়ে এসেছিল, এসে আমাদের এই উপরে এসে দেখি এই ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে ঢুকে গিয়ে বেরোতে পারছে না, এই পাশের দরজাটা বন্ধ ছিল, একদম বেরোতে পারছে না। তারপরে আমি এই সামনের দরজাটাকে বন্ধ করে ওই জানলার উপরে বসেছিল। তারপরে শালিক পাখিটাকে ধরেছি, ধরে খাঁচার মধ্যে আটকেছি। এবার আটকে ব্যালকনির সামনে খাঁচাটাকে বসিয়ে রেখে দিয়েছি, ওকে দেখা দেখি আরও বাদবাকিগুলো সব এসছে। এবার যেই এই জানলাটা টেনে দিয়েছে, এই যে সামনের এই ব্যালকনি, সেও বেরোতে পারছে না। এরকম করে 3খানা শালিক পাখি ধরেছি, ধরে তারপর ছেড়ে দিয়েছে। আমি না পাখিটাকে পুষতে পারি না, আমার যেন কীরকম একটা হয়। এই যে দাঁড়াও, লাইটটা জ্বালাই, লাইটটা না জ্বালালে না বুঝতে পারবে না তোমরা। এই যে এই জ্বালাটা নিয়ে এসছে। আমি বলেছিলাম কল, বলিনি মানে আমি জানি কল সমেতই পাওয়া যায়, কিন্তু কলটা না নিয়ে আসেনি। এই যে এখানে একটা কল লাগানো থাকলে কত ভালো হতো বলো তো। আমরা না ঠিক আছে, ছেলে তো জল নেবে কি করে, এটাই একটু টেনশনের ব্যাপার। এতক্ষণ না এইটাকে ভিজিয়ে রেখেছিলাম বাথরুমে, জলের মধ্যে জল দিয়ে এর মধ্যে রেখেছিলাম। এই যে এখন একটু ভিজে ভিজে আছে, নাহলে মাটির যে একটা সোদো সোদো গন্ধ ছাড়ে না, ওটা ভাল লাগে না সব সময়। আর এইটার মধ্যে এখন জল ঢেলে রাখবো। আর ওইটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ওটাকে রেখে দিয়েছি ওই যে ঘরের মধ্যে। এই যে এটা একটুখানি আরেকটু শুকোক, এটাকে প্লাস্টিকের মধ্যে ভরবো, ভরে তারপরে রেখে দেবো। আর এইটা আবার শীতকালে যখন হবে তখন ওটাকে নামাবো, আবার এইটাকে রেখে দেবো। এইটা না দেখি এখানে বসছে কিনা, যদি বসে যায় তাহলে বাহ, হয়ে গেছে। দেখেছ, একদম মাপে মাপে। এগুলো মানে ওই জন্যই তৈরি হয়। এটা আবার কি হয়েছে এখানে, এটা নোনা নোনা ভাব নাকি, দেখেছো? এটা দেখে নিয়ে আসেন, জল দেওয়ার পর এটা উঠলো। এটার মধ্যে জল ঢেলে রেখে দেবো। আর আমরা না কেউ ফ্রিজের জল খাই না। আর আমরা জানো তো ফ্রিজের জল একদম খাই না। ফ্রিজের জল খেলে একই তো আমার ঠান্ডা, কালকের থেকে আবার হাঁচি দেওয়া শুরু হয়েছে। এক্ষুনি একটা অ্যালার্জির ওষুধ খেলাম, এই চলবে আজকে বিকেলবেলা, নাহলে কালকে সকাল থেকে কমে যাবে। আর অ্যালার্জির ওষুধ খেলে না বড্ড ঘুম পায়, আমি কোনো কাজ করতে পারি না, যার জন্য কালকে রাত্রিবেলা আমি খাইনি, যদি সকালবেলা তাড়াতাড়ি উঠতে না পারি সেই জন্য। ওই খাইনি বলে সকাল থেকে আবার হাঁচি শুরু হয়েছে। প্রবলেম প্রবলেম বুঝলে, বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়েছে করোনার পর থেকে। যে আমার যে কী হচ্ছে এটা আমি নিজেই বুঝতে পারছি না। আজকে যেহেতু একাদশী, সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমার জন্য সাবু মাখা ভিজিয়ে রেখেছি। এতগুলো সাবু খাবো না, সকালে বিকালে দুবেলা হয়ে যাবে, আর ছেলে একটু খাবে। ও ছোটোবেলার থেকে সাবু মাখা ভীষণ ভালো খায়। আগে যখন নীল ষষ্ঠী করতাম তখন ওই রকম সারাদিন ভাত খেত না, সাবু মাখা খাবে। আর এগুলো করবো হচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ দেবো, আর দুবেলার আলু ভাজা ছেলের জন্য। আর সকালবেলায় তোমাদেরকে বললাম মুসুর ডাল আমাকে সেদ্ধ করতে হয়েছে। ছেলে তো খায় মাছ মাংস, মুসুর ডাল মুগ ডাল সবই খায়, ওর জন্য শুধু আজকে করব, পেঁয়াজ ফোড়ন দিয়ে করব এটা। আমি যদি একা খেতাম তাহলে কোনো ব্যাপার না, কিন্তু সংসারে সংসার ধর্ম যেহেতু আমরা করে ফেলেছি, যার জন্য সংসারকে তো অবহেলা করা যাবে না, সেই ধর্ম তোমাকে পালন করতে হবে। সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, প্রভুজিরা যা বলেন আর কি শুনেছি। কাজেই সংসারের লোকগুলোকে তোমাকে ভালো রাখতেই হবে, যেহেতু আমি সংসার ধর্ম করে ফেলেছি সেই জন্য। আর আমাদের বাড়িতে আমি ছাড়া সেকেন্ড কোনো ব্যক্তি নেই যে, এর আগেও বলেছি তোমাদের, যে জল নিয়ে 1 গ্লাস খাবে। সমস্ত কাজ A to Z, নিচের ঘর উপরের ঘর সমস্ত আমাকে ক্লিন করতে হয়। উপরের একটা বাথরুম আজকে করলাম, নিচের বাথরুমটাও আমাকে পরিষ্কার করতে হয়, নিচের ঘর বিছানা তোলা সব A to Z। আর যার জন্য আমি যদি সুস্থ না থাকি এরা পুরো একদম অসুস্থ হয়ে পড়বে। সেই জন্য ছেলের জন্য একটু মুসুর ডাল করবো, ওর জন্য ডিম সেদ্ধ দেবো, আর আলু ভাজা করবো, আর ভাত দুবেলার জন্যই করে রাখবো। আর আমিও খাবো না, আর পিয়েল ঘোষ তো খাবে না, রাত্রিবেলায় রুটি ফুটি ও খেয়ে নেবে, আর আমার দুবেলায় সাবু মাখা হয়ে যাবে। পিয়েল ঘোষ আজকে আর ভাত খাবে না। এরম করেই চলছে। ঠিক আছে, আমি তাহলে রান্নাবান্নাগুলো করে নিই, আবার তোমাদের সাথে আসবো। ওপরের ঘর থেকে রান্না বান্না করে নিচের ঘরে চলে এসেছি, আর এসিটা চালিয়ে একটু বসলাম। ওই বললাম পাখা চললে তোমরা কিছু আওয়াজ পাবে না, সেই জন্য।
মায়াপুর ইস্কন থেকে আমার অনেকগুলো জিনিস এসছে। কি কি জিনিস এসছে সেগুলো আগে তোমাদের দেখিয়ে নিই, তারপরে কিভাবে প্রসেসিংটা কিভাবে এলো সেগুলোর গল্প আর কি পরে বলছি। বৈশাখ মাস উপলক্ষে মায়াপুর ইস্কন থেকে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে, তা সেটা আমি পেয়েছি। কি করে পেলাম সেগুলো বলছি। বই দিয়েছে অনেকগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই 8খানা বই দিয়েছে। 8খানা বইয়ের মধ্যে প্রথমে আছে ভগবদ গীতার মাহাত্ম্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই একটা বই দিয়েছে। আমি বইগুলো দেখিয়ে দিচ্ছি কি কি বই দিয়েছে। এই একটা বই দিয়েছে, তারপরে দিয়েছে জন্ম মৃত্যুর পরপারে, এই একটা বই দিয়েছে। এই বইগুলো আমি পড়েছি, খুব ভালো লেগেছে। প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ, এই একটা বই দিয়েছে। তারপরে দিয়েছে অনুপম উপহার, এই যে এই একটা এরকম একটা বই দিয়েছে। এই বইগুলো পড়লে বোঝা যাবে যে কেন কি আছে বইগুলোর মধ্যে। একাদশীর মাহাত্ম্য, প্রত্যেক মাসে 2টো যে একাদশী পড়ে সেই একাদশীর মাহাত্ম্য কি। আজকে যেরকম একাদশী আছে আর আজকে মোহিনী একাদশী, তা এই একাদশীটা কিভাবে হলো, কেন করব, করলে পরে কি কি আমরা ভালো ফল লাভ করব, সেইগুলোর মাহাত্ম্যগুলো এইটার মধ্যে আছে। পুরো বছরের একদম 1 বছরের মাহাত্ম্য আছে, কবে একাদশী করলে কি ফল লাভ হবে সেইগুলো। এই একটা দিয়েছে বই। আর একটা বই দিয়েছে শ্রী উপদেশামৃত, এই যে এই একটা বই দিয়েছে। আচ্ছা, তারপরে দিয়েছে হচ্ছে কৃষ্ণ ভাবনায় নিত্যকর্ম পদ্ধতি প্রভু শিলাপাদের, এই একটা বই দিয়েছে। আর মেন যে আমার মানে খুব সুবিধা হয়েছে এই বইটার জন্য, এটা হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা। আমি যে আগে মানে আমরা সবাই বা আমিও তো জানতাম না এগুলো, বেণীমাধব শীলের পঞ্জিকা ব্যবহার করতাম। তা ওই পঞ্জিকাটা না আমাদের বৈষ্ণব মানে বৈষ্ণব যারা বৈষ্ণব, আমরা বৈষ্ণব ধর্মাবলম্বীতে যারা মানছি তাদের এই পঞ্জিকাটা মানা উচিত। এটা হচ্ছে একাদশী কখন কোন সময় থেকে পালন করব, আবার পরের দিন কটার সময় একাদশীর অনুকল্পটা হবে, সেটা কিন্তু এই টাইমটা সমস্ত কিছু দেওয়া আছে। কারণ বৃন্দাবনে একরকম টাইম থাকে, দিল্লিতে একরকম, যারা বাইরে থাকে মানে ইন্ডিয়ার বাইরে যারা থাকে তাদের একাদশীর সময়টা পালনটা তাদের আবার অন্যরকম টাইম। তো সমস্ত কিছু সময়টা না এই বইটার মধ্যে খুব ভালোভাবে পাওয়া যাবে। এইটা আমার খুব উপকার হয়েছে নিয়ে এই বইটা, বিশেষ করে পরের দিন একটা অনুকল্প থাকে, একাদশীর পরের দিন সেই টাইমটা পর্যন্ত মেনটেন করা থাকে। এই একটা পঞ্জিকা পেয়েছি, এই এতগুলো জিনিস পেয়েছি। আচ্ছা, আরেকটা ভালো খুব জিনিস পেয়েছি, মে মাসের 11 তারিখে হচ্ছে আছে নৃসিংহদেবের চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী, সেটা হচ্ছে বৈশাখ মাসে হয়। আর নৃসিংহদেবের কৃষ্ণের যেরকম 108টা আছে নাম, সেরকম নৃসিংহদেবেরও 108টা নাম আছে। এই 108টা নাম এই এই বই এটার মধ্যে দিয়ে দিয়েছে, এইরকম 108টা নাম এটার মধ্যে দেওয়া আছে। নৃসিংহ চতুর্দশীর দিন কেউ যদি 100 তুলসী পাতা দিয়ে 9টা নাম বলে বা 108টা নাম বলে তো আরো ভালো, যদি তুলসী পাতা দেবে আর 108টা নাম করবে নৃসিংহের চরণে, তাহলে যত রকমের গ্রহের দোষ আছে, বৃহস্পতি শুক্র রাহু কেতু মঙ্গল, যা যা গ্রহের দোষ আছে সব গ্রহের দোষ কিন্তু কেটে যায় এই নৃসিংহদেবের মন্ত্র এই নামগুলো বললে, আর সঙ্গে যদি তুলসী পাতা দেওয়া হয়। আমি যখন প্রথম ইস্কনে গিয়েছিলাম, ইস্কনে অনেকে দেখলাম এরকম তুলসী পাতা এত কিনে প্রভুজিদের দিয়েছে পুজো করার জন্য। ওনারা এরকম একটা নামের মতন এরকম একটা স্লিপ বার করে নামগুলো বলছেন আর নৃসিংহদেবের পায়ে তুলসী পাতাগুলো দিচ্ছেন। তখন আমি বুঝতে পারলাম যে অনেকের তো গ্রহের দোষ থাকে, আংটি পরে না বা অন্য কিছু পরে না, সবার তো আংটি কেনার ক্ষমতা থাকে না, তাহলে এইটা যদি করা যায় তাহলে কিন্তু খুব ভালো। মে মাসের 11 তারিখে নৃসিংহদেবের চতুর্দশী আছে। এখন মায়াপুরে প্রচুর যজ্ঞ হচ্ছে। আচ্ছা, আর কি কি দিয়েছে সেগুলো দেখাচ্ছি। এইরকম একটা মালা দিয়েছে, 108টা মন্ত্র বলতে হয়, জপমালা, এরকম একটা মালা দিয়েছে ওর সাথে। আর দিয়েছে হচ্ছে তিলক, যারা তিলক ধারণ, খুব সুন্দর সেন্ট,
তিলকটার মধ্যে এত সুন্দর সেন্ট না। আর মায়াপুরের বইগুলো যখন আমি পড়ি না, বইগুলোর মধ্যে অদ্ভুত রকমের একটা মানে গন্ধ বেরোয়, খুব সুন্দর। এই তিলকটা যেরকম গন্ধ সেরকম বইগুলো যখন প্রিন্ট হয় না, প্রিন্টের কালির মধ্যে না খুব সুগন্ধ দেওয়া থাকে, যার জন্য এত সুন্দর একটা গন্ধ বেরোয়। এরকম একটা তিলক দিয়েছে। আচ্ছা, আর দিয়েছে হচ্ছে ইস্কনের যে আছে রাধা মাধব, তার তুলসী পাতা, চরণের তুলসী পাতা দিয়েছে এইরকম। এটা দিয়েছে হচ্ছে একাদশীর পরের দিন আমাদের তো একটা টাইম দেওয়া থাকে, পরের দিন পালনের টাইম যেটাকে বলে, মহাপ্রভুর প্রসাদ। এটা পুরীতে যেরকম জগন্নাথ দেবের প্রসাদ হয়, সেরকম মায়াপুরে মহাপ্রভুর প্রসাদ আছে। সেই একটা চালের দানা আমাদের মুখে দিয়ে নিয়ম ভঙ্গ করতে হয়, এইরকম একটা দিয়েছে। এই যেটা আবার যখন কোনো বই বেরোবে, তখন যদি আমি বই আবার এরকম নেই, তার সাথেও আবার এরকম একটা দেবে। একটা দু প্যাঁচালা কণ্ঠির মালা, এটা দুটো প্যাঁচ হবে, তিনটে প্যাঁচ হবে না, এরকম একটা কণ্ঠির মালা দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মহাকুম্ভের জল, এই যে মহাকুম্ভের জল দিয়েছে। আর দিয়েছে এরকম একটা ব্যাগ, এই যে ওই জপমালাটা এর মধ্যে রাখার জন্য এরকম একটা ব্যাগ দিয়েছে। আর এগুলো হচ্ছে সাক্ষীমালাও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বৈশাখ মাস উপলক্ষে এতগুলো জিনিস দেওয়া হচ্ছে। আর পুরো জিনিসগুলো নিয়েছে হচ্ছে 349 টাকা। কেউ যদি কারোর যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে লিখবে, ফোন নম্বরটা দিয়ে দেবো আমি। এখানে যোগাযোগ করলে ফোন করবে, ফোন করার পর ওরা হোয়াটসঅ্যাপে বলবে পাঠাতে। হোয়াটসঅ্যাপে প্রভুজিকে হরে কৃষ্ণ বলে লিখে পাঠাবে। আর প্রভুজি বলতে হয়, আমরা মায়েদের যেরকম মাতাজি বলি সেরকম প্রভুজি বলতে, সবাইকে আমাদের প্রভুজি বলতে হয়। প্রভুজিকে হরে কৃষ্ণ বলে, প্রভুজি আমি এরকম কথা বলছি, আমি যেরকম বলেছিলাম, আমি রাখি ঘোষ, আমি বলছিলাম মায়াপুর থেকে আমি এরকম নিতে চাই। তখন বললো ঠিক আছে। তা আমাকে একটা ওরা স্ক্যানার পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপে, ওইটা দেখে আমি 349 টাকা দিয়ে দিলাম। দুদিনের মধ্যে আমাকে মায়াপুর ইস্কন থেকে এই সমস্ত জিনিসগুলো চলে এসছে আমার অক্ষয় তৃতীয়ার আগে। আমি আর এগুলো দেখাতে না মাথা থেকে বেরিয়ে গেছে, আমি কিছু মানে ওইদিকে এত ব্যস্ত হয়ে গেছি, তার জন্য কিছু মনে রাখতে পারছি না আর কি। দেখাবো করে আর কি হয়ে ওঠেনি। তারপরে ওই কলকাতায় গেলাম, ওই ঠাকুরের গয়নাগাটিগুলো কিনলাম, পোশাক কিনলাম, পরপর এগুলো আছে। তারপরে ওই স্ক্যানারে টাকা 349 টাকা পাঠালে দুদিনের মধ্যেই আমাকে বাড়িতে এসে এগুলো দিয়ে গেছে। একদম মায়াপুর ইস্কন থেকে আসে। আর কলকাতায় যে মায়াপুরের ইস্কনের ব্রাঞ্চ আছে, সেখানে গেলে কিন্তু তোমরা এগুলো পাবে না, ওরা এসব রাখবে না। একদম খোদ মায়াপুরের সঙ্গে তোমাদের ইমেলে যোগাযোগ করতে হবে। আর তা নাহলে ফোন নম্বর আছে, আমাদের তো ফোন নম্বর দিয়ে দেওয়া হয়, ফোন নম্বর আছে, সেখানে যোগাযোগ করলে ওনারা পাঠায়। আজকে ফোন করেছিল, ফোন করে আমাকে জেনেছে যে আমি সমস্ত কিছু পেয়েছি কিনা। তারপর প্রভুজিকে বললাম যে হ্যাঁ আমি পেয়ে গেছি, বললো হরে কৃষ্ণ, তারপরে রেখে দিয়েছি ফোনটা। এই আমি ইস্কনের মায়াপুর থেকে কি কি কিনেছি, কি কি মানে কিনেছি তো পেলাম প্রভুজির থেকে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন তো মোটামুটি সব কাজ হয়ে গেছে। আজকে তাহলে আসছি, অন্যদিন একবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।